নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলিক্যানভাস। চিত্রশিল্প, ছবি, ক্যানভাস নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি মিহিকা, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিত্রশিল্পী দেবাশিস মাইতি। দেবাশিস দা, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, শিল্পী হিসাবে আপনার জার্নিটা কবে শুরু? মানে ছবি আঁকার সাথে পরিচয়টা কিভাবে, আর সেখান থেকে এতদূর এগোনোটা কিভাবে? ছবি আঁকা বলতে আমি যখন স্কুলে পড়ি 5-6 হবে, এইরকম ওই 11-12 বছর হবে এই ধরনের সময়। আমার স্কুলে একজন স্যার বলতো তোর আঁকার হাত ভালো, তাই সেই নিয়ে ছবি আঁকা শুরু করি। ছবি আঁকা শুরু করে তারপরে 2 বছরের মধ্যে একটা কম্পিটিশান হয় না, বসে আঁকো প্রতিযোগিতা, ওখানে আমি ওখানে ফার্স্ট হয়ে যাই। এইবারে বাড়ির সবাই আর কি আরও আমাকে উৎসাহ দিতে লাগলো। এবারে আঁকছি আর পড়াশোনা করছি। পড়াশোনাটাতে খুব ভালো নয় ততটা, ছবি আঁকা নিয়ে থাকতাম। স্কুলে যখন ক্লাস হতো সামনের বেঞ্চেতে আমার জায়গা নেই, মাঝখানে কিংবা পেছনের বেঞ্চে বসে বসে খাতায় ছবি আঁকতাম। এইভাবে আমার আঁকা জার্নি শুরু। তারপরে কোনো ক্রমে মাধ্যমিক পাস করলাম। মাধ্যমিক পাস করে আমাকে খবর দিল যে ছবি আঁকা নিয়ে আর্ট কলেজ আছে। আর্ট কলেজে ভর্তি হলাম। মানে ফার্স্টবার যখন দেই কিছুই জানি না একদম, মানে কি আমি কীভাবে কী আঁকতে হবে। প্রথমবার পরীক্ষাতে চান্স পাইনি, তারপরের বারে চান্স পেলাম। চান্স পেয়ে সেই আঁকা শুরু, এইভাবেই চলছে, এখনও পর্যন্ত আঁকা চলছে। বেসিক্যালি কোন জনারের উপর আপনি কাজ করছেন? আমি হচ্ছে রং বলতে অ্যাক্রিলিক, আর হচ্ছে ওই অ্যাক্রিলিক কালারটা করি না আর কি, জল রং, পেন্সিলের কাজ এইসব করি। তারপরে জল রঙে আমার খুব ইন্টারেস্ট জাগলো যখন একজন একটা আমাকে বললো, স্যার বললো যে জল রং নিয়ে তুই এগা। তখন আমি কি করব, তাহলে তো আর্ট কলেজের স্যারকে জিজ্ঞাসা করলাম। স্যার বলে তুমি আউটডোর করো। আউটডোরে গিয়ে তখন আমি ছবি আঁকার এটা বুঝতে পারলাম যে আমাদের যে মানে বিভিন্ন রাস্তাঘাটে পরিবেশে যা কত ধরনের রং দেখতে পাওয়া যায়, সেই রং কিন্তু আমাদের এমনিতে নেই, রং কি পাওয়া যায় না, কিন্তু রং তৈরি করতে হয়। এই রং মিশিয়ে ওই রং মিশিয়ে একটা ধরো আঁকবো, ঘর আঁকবো। ঘরের রং সাধারণত কি হয় যে কেউ ওই হলুদ দেয়, কমলা দিয়ে দেয়, কিন্তু আমি যখন এতে যাচ্ছি, পরিবেশে যাচ্ছি, তখন রংটা বুঝতে পারছি যে এটা এই রঙের সাথে এই রং মেশালে যা আসলে জায়গাটা আসে। আর এখন সেটা বুঝতে পারছি, আমাদের যা পরিবেশে যা কিছু আছে সেখান থেকেই সব কিছু রসদ সংগ্রহ করতে পারি। সেই ইন্টারেস্ট থেকে আমার জল রঙে আসে, আর জল রঙটাই চালিয়ে যাচ্ছি। আপনার যে ছবিগুলো মোটামুটি দেখছি খুব সুন্দর কিছু ল্যান্ডস্কেপ, তার সঙ্গে যেন হালকা করে একটু একটা কল্পনার প্রতিচ্ছবি মিশিয়ে গেছে। এই যে ঠিক বিষয়টা, এটা কোত্থেকে আপনার শুরু হলো? কল্পনাটা থাকবে। আউটডোর করতে গেলে সব যা আছে সেই পার্টিকুলার সেই ছবি আঁকলে অতটা ভালো কম্পোজিশনটা ঠিক হয় না। কিছু থেকে বের করতে হয়, কল্পনা থেকে বের করতে হয়। এই কল্পনা থেকে বের করে সেই যা ওরম ভালো লাগে বেশ। আর কল্পনা তো একটা শিল্পীর তো আবিষ্কার। কল্পনাটা হচ্ছে এটা, কল্পনা না হলে কিছু হয় না, আবিষ্কার হয় না। আচ্ছা, বেশ। আরও একটা প্রশ্ন ছোট, এই জনারের কথা যখন উঠলো, এতগুলো জনারের মধ্যে বিশেষ করে যখন আপনি আর্ট কলেজে পৌঁছেছেন, তখন নিশ্চয়ই হাতে পাশে অনেক রকমের অপশান ছিল। সেই মাঝখান থেকে এই জনারটা বেছে নেওয়া শুধুই কি শিক্ষকের কথাই, নাকি কোথাও গিয়ে পার্টিকুলার এই ধরনের কাজের ওপর একটা আলাদা ইন্টারেস্ট আপনার কাজ করেছিল? অবশ্যই আমার ভালো লাগা একটা আছে। জল রং বিভিন্ন মাধ্যমে কাজ করেছি, ছোটোবেলায় বিভিন্ন মাধ্যমে কাজ করেছি, কিন্তু জল রঙের একটা আলাদা, মানে কি বলবো, এটা মানে কীভাবে করা যায়, প্রকাশ করা যায় না। জল রঙের একটা আলাদা ব্যাপার আমার জায়গাতে যায় আর কি, এটা আমি ভাবতে মানে এখন বুঝতে পারছি। জল রঙটা আমার বেস্ট। কোথাও গিয়ে কি জল রঙের এই সহজে ব্লেন্ড হয়ে যাওয়াটা আর এই কল্পনার সাথে বাস্তবের সহজে ব্লেন্ড হয়ে যাওয়াটা প্রচণ্ড এফেক্ট করেছিল? এটা আস্তে আস্তে কি এমনি প্র্যাকটিস করতে করতে তৈরি হয়ে যায়।
যে রং যখন গুড়িয়ে যায় আমিও সেদিকে গুড়িয়ে যাই, সেরকম করেই তৈরি হয়ে যায় জল রঙেরটা। আচ্ছা, আর্ট কলেজে পড়তে ঢোকা সদ্য স্কুল ফাইনাল পাস একজন ছাত্রের, সেখান থেকে সফল শিল্পী, এই রাস্তাটার একটু গল্প যদি বলেন। আর্ট কলেজে যখন পড়তাম ছবি আঁকার জন্যই ছবি আঁকার জন্যই আর্ট কলেজে পড়তাম। আর্ট কলেজে যখন থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ার হবে তখন জানতে পারলাম যে এটা নিয়ে পাস করে মানে এও করা যায়, বিভিন্ন কোম্পানি সার্ভিস বা সরকারি চাকরি করা যায়। এই চাকরি করা নিয়ে যে আমাদের তো সমাজে, আমি তো সেরকম পরিবারের নয়, একটা বাবা মা সবাই চাইতো একটা সার্ভিস করবে, চাকরি করবে। সেই জন্য আর্ট কলেজ পাস করার পরে কিছু চাকরির পরীক্ষাও দিয়েছিলাম। পরীক্ষায় তো আমি তো ভালো ছাত্র ছিলাম না, অতএব চাকরি পাইনি, কিন্তু আমার আঁকাটাকে আমি ছাড়তে পারিনি কখনো। তারপর আঁকাটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, আস্তে আস্তে এগোচ্ছি। ফার্স্ট এক্সিবিশন হয়েছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা ফিফথ। কলকাতায় ছবির বাজার কীরকম, মানে এক্সিবিশন করে সেটা কি শুধুই দর্শকদেরকে টানতে পারছেন, নাকি কোথাও গিয়ে ছবির বাজারে একটু জায়গা করা পসিবল হচ্ছে, বিক্রি ব্যাপারটা? আমি আমার যে ভালো লাগাটা, এটা একটা শহর থেকে অনেক দূরে থেকেও আমি কলকাতাকে বোঝাতে চাচ্ছি যে আমার ভালো লাগাটা কি আছে। এবার তারা বুঝুক আর না বুঝুক সেটা, কিন্তু আস্তে আস্তে বুঝবে। ওয়াটার কালারের একটা আলাদা ব্যাপার, সেটা বুঝবে। আর যদি অল ওভার বলি, এমনি কলকাতায় ছবির বাজার কীরকম, মানে একজন শিল্পী তিনি যদি মনে করেন শুধুই ছবি এঁকে তিনি তার জীবিকা নির্বাহ করবেন, সেক্ষেত্রে কলকাতা কি সেই ছবির বাজারটা তাকে প্রোভাইড করতে এখনো পারছে, নাকি সেটাই ব্যর্থ? কলকাতা ঠিক সেইভাবে মানে হয়ে উঠতে পারেনি, এখনো ঠিকমতো হয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে তবে হবে। আর কলকাতার বাইরে তো হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি এগুলো যাওয়ার খুব ইচ্ছা আছে, এটা স্বপ্ন একটা। আচ্ছা, আপনি মূলত ছবিই আঁকেন, এটাই আপনার পুরোপুরি পেশা। তো একজন শিল্পী হিসাবে ঠিক কলকাতার, পার্টিকুলার কলকাতা থেকে অবভিয়াসলি যেটা বললেন এই এক্সিবিশনের বাইরে গিয়ে বাকি যে কাজ আমাদের তো সারা বছর চালাতে হয় নিজেকে, কলকাতা থেকে সেই ধরনের কাজের অফার কতটা থাকে, মানে সেটা পুজোর প্যান্ডেল হোক বা বইয়ের কভার, সেই সব মিলিয়ে কাজের অফার কলকাতা থেকে কতটা থাকে, নাকি বাইরের কাজের উপরই বেশি ডিপেন্ড করতে হচ্ছে? না, আসে কলকাতা থেকে কোনো আসে, পুজোর প্যান্ডেল অফার টফার এগুলো আসে, কিন্তু আমি যেহেতু মানে জল রং করি, আমাদের যে পরিবেশ প্রকৃতিতে ঘুরে ঘুরে, কখনো বৃষ্টি হচ্ছে, শীতকালের একটা আলাদা পরিবেশ, গ্রীষ্মকালের আলাদা পরিবেশ, সেই নিয়ে মোটামুটি থাকি, কিন্তু এতে হয়ে উঠে আসা হয়নি আর কি, কলকাতা হয়ে উঠে আসা হয়নি, ঠিকমতো আসা হয়নি আর কি, কিন্তু জল রংটা করে যাচ্ছি, যা হবে হবে, দেখা যাবে। আচ্ছা, একজন শিল্পী হিসাবে কোনো একটা সমাজে একজন শিল্পীর ঠিক কী ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? শিল্পীর ভূমিকা ছবি আঁকার মাধ্যমে কিছু একটা তৈরি করা, ধরুন একটা শান্তি শৃঙ্খলা বজায়, মানে ছবি দেখলে না মানসিকভাবে একটা তৈরি হয়ে যায় যে বাহ, শান্তি হয়ে যায়। এখন মানুষের সংসারে, বিভিন্ন সংসারে অশান্তি সব কিছু থাকে, সব জায়গায়, মানে অর্থনৈতিক প্রবলেম তো আছেই, তারপর যদি একটা ছবির সামনে দাঁড়াই, আস্তে আস্তে করে পুরো শরীর শান্ত হয়ে যায়, এটা একটা ব্যাপার থাকে। আর ছোট বাচ্চাদের আমি উদ্দেশ্যে বলবো, আঁকাটা শেখা খুব দরকার। আঁকাতে সৃজনশীলতা শক্তিটা প্রচুর বাড়ে, সৃজনশীল না হলে কিন্তু সমাজ সংস্কার হবে না। এই এত খুন ধর্ষণ এগুলো হচ্ছে, এগুলো আমাদের খারাপ লাগে। একজন যে ছবি আঁকতে ভালো পারে, সে কী করে খুন করতে পারে, যদি হয়, মানে সেরকম মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে হবে না। আচ্ছা, আর একটা খুব রেলেভেন্ট প্রশ্ন এই যুগ অনুযায়ী, একটা জিনিস বর্তমানে বাজারে প্রচণ্ডভাবে জায়গা করে নিচ্ছে, সেটা হচ্ছে এআই। আপনার কি মনে হয় কোথাও গিয়ে এআই কি শিল্পীদের কাজের জায়গাটা কমিয়ে দিতে পারে? না, কখনোই না। এর কারণে বলবো, এআই একটা ফরম্যাট, কম্পিউটার যেমন একটা ফরম্যাটটা তৈরি, সেই কিন্তু আমাদের
মাথা থেকে যা বেরো সেইখান থেকে তাকে এ করতে হচ্ছে, সে আলাদা করে কিছু আবিষ্কার করতে পারছে না, তাকে আবিষ্কারে কিছু দিতে হচ্ছে, কিছু ইনপুট দিলে এবারে সেই হিসাব করে অনুযায়ী দিচ্ছে, কিন্তু একদম এই হবে চলবে না, মানে একটু আর্টিফিশিয়াল, ওই যে নামটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার শেষ প্রশ্ন, যে আপনি কলকাতার দূরে মফস্বল থেকে উঠে আসা একজন শিল্পী, আগাম যারা নতুন মুখ উঠে আসছে, যারা এই মুহূর্তে স্ট্রাগল করছে, যারা এরকম মফস্বল থেকে উঠে এসে, গ্রাম থেকে উঠে এসে যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদেরকে প্রতিষ্ঠিত আর্টিস্ট হিসেবে দেখতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? একজন ভালো ভালো মানসিকতার প্রয়োজন। আগে শিল্পীকে ভালো হতে হবে, মানে কি বলবো, মানবিক দিকটা না ঠিক হলে হবে না, মানবিক দিক হতে হবে, তারপর শিল্পী। এবারে আবার ওর উল্টোটাও হয়, যে আঁকতে 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 আস্তে 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 করে মানসিক একটা জায়গা তৈরি হয়ে আসে। তো যারা কাজ করতে আসছেন, কাজ শুরু করতে চাইছেন, তারা কিভাবে নিজেদের জার্নিটা এগোবেন বা কিভাবে জায়গাটা তৈরি করবেন, এইটা দিয়ে একটু ছোট্ট তাদের যদি গাইড করেন। একদম, মানে যেমন বাড়ির বাবা মা একজনকে ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য যেমন প্রচুর বলে পড়াশোনা পর, সেভাবে আমি বলবো আঁকো আঁকো আঁকো, শুধু আঁকতে হবে, আঁকার সঙ্গে মিশে যেতে হবে, আর আঁকাকে ভালোবাসতে হবে, ভালো না বাসলে কিচ্ছু হবে না। অনেক ধন্যবাদ দেবাশিস দাকে। শিল্প এমন একটা বিষয়, শিল্পর সাথে মিশে যেতে হবে, শিল্পকে ভালোবাসতে হবে, তবেই শিল্পের হাত ধরে এগোনো যাবে। আমরা কিন্তু সারমর্ম এটাই পেলাম। আজকের মতো আমাদের বিশেষ এপিসোড এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র, শিল্প, ছবি, ক্যানভাস, এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি মিহিকা, আর আমরা আবারও চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমন একজন শিল্পী, যিনি শুধুমাত্র অ্যাক্রিলিক বা জল রঙে নয়, ছবি আঁকার পাশাপাশি হাত পাকিয়েছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতেও। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী কিশোর চক্রবর্তী। কিশোরদা, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ছবি আঁকার শুরুটা কিভাবে? ছবি আঁকার শুরুটা হচ্ছে প্রথম থেকে, আমি যখন ছোটোবেলায় বাবার কিছু খাতা দেখতাম, সে খাতার মধ্যে হিজিবিজি করে আঁকা অনেক কিছু, নৌকো, মানুষ, পাহাড় ইত্যাদি, সেখান থেকেও কিছুটা আমার পাওয়া। তারপরে শিল্প জগতে আসা, নানান রকম ছবি দেখে, এক্সিবিশন দেখে, পাড়াতে দাদারা বা স্যাররা যে ছবি আঁকতো শেখাই, সেই আড্ডাতে গিয়ে তাদের সাথে মেলামেশা করতাম, তাদের কথাগুলো শুনতাম আর কি। ছবি আঁকার মধ্যে দিয়ে যে বিকশিত হয়, যে সুন্দরকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সেই থেকেই আমার প্রেরণা, এবং সেই থেকে আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত ছবি এঁকে যাচ্ছি, এবং ভবিষ্যতেও এটাই আমার মূল মানে বস্তু হয়ে দাঁড়াবে আগামী দিনে। বাবার আঁকার খাতা, দাদাদের শিক্ষকদের প্রেরণা, সেখান থেকে শুরু করে আজকে সফল চিত্রশিল্পী, এই মাঝখানের জার্নির গল্পটা আমাদের যদি একটু ছোট করে বলেন। মাঝখানে যখন আমি, আজ থেকে 20 বছর আগের কথা বলছি, 20-25 বছর আগের কথা, তখন স্যারদের সাথে আমি আসতাম একাডেমি অফ ফাইন আর্টসে এক্সিবিশন দেখতে। স্যাররাই আমাকে নিয়ে আসতো এবং তারা বলতো যে এক্সিবিশনগুলো, প্রতিটা এক্সিবিশনে তুমি দেখবে, একাডেমি অফ ফাইন আর্টস কেন, বিড়লা একাডেমি, সীমা, আরও নানান যে প্রদর্শনী কক্ষগুলো আছে, ঘুরে ঘুরে দেখবে, এতে তোমার অভিজ্ঞতা হবে, রং সম্বন্ধে জানবে, ছবি সম্বন্ধে জানবে। এই টোটালটা নিয়ে আমি তখন একটা সময় চারিদিক ঘুরে বেড়াতাম। এবং কলেজ লাইফে হতো কি, শিয়ালদা ফিগার ড্রয়িং থেকে ধরে ঘোড়াশালায় এবং মিউজিয়াম স্টাডি, এগুলো করতে করতে আস্তে আস্তে নিজের হাত পাকিয়েছি, এবং আজকে প্রায় 26 বছর হয়ে গেল আমি এক্সিবিশনটার ওপর জোর দিয়ে এক্সিবিশন করে যাচ্ছি নানান জায়গায়, পাঞ্জাব, দিল্লি, বোম্বে, এবং কুইক আমার মানে কামিং সেপ্টেম্বরে হেবিটেট সেন্টারেও আছে এক্সিবিশন। এইভাবেই জীবন চলে যাচ্ছে আর কি। এই যে আপনি বললেন আলাদা আলাদা স্টেটে আপনি এক্সিবিশন করেন,
অন্যান্য স্টেটের তুলনায় কলকাতায় শিল্পানুরাগীদের সংখ্যা কি একটু বেশি? অনেকটাই বেশি এবং কদরও বেশি। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস এমন একটা জায়গা, এখানে আমার মনে হয় না যে কোনো শিল্পী প্রদর্শনী করেনি। খুব দারুণ জায়গা এবং এখানকার যারা দর্শক, তারা যারা ছবিকে ভালোবাসে, তাদের মতো দর্শক আমি আলাদা অন্য কোথাও দেখিনি। অনেক স্টেটে করেছি, বাট একাডেমি অফ ফাইন আর্টসের মতো দর্শক আমার চোখে পড়েনি। দর্শক, শিল্পের প্রতি ভালোবাসা, ভিড়, এটা একদিকে, আর একদিকে হচ্ছে শিল্পের বাজার। মার্কেট হিসেবে কলকাতার জায়গাটা ঠিক কীরকম অন্যান্য স্টেটের তুলনায়, বা শুধুমাত্র অ্যাজ ইট কলকাতা মার্কেট কতটা দিতে পারে একজন শিল্পীকে? আমি এর আগে যে এক্সিবিশনগুলো করেছিলাম বিফোর আপনার যেটা হলো আমাদের মানে নোটবন্দির আগে পর্যন্ত মার্কেট কলকাতায় খুবই ভালো ছিল, প্রচুর পরিমাণে ছবি বিক্রি হতো, আমারই হতো অনেক ছবি। কিন্তু ডিমনিটাইজেশনের পরে তারপরে যখন রিসেন্ট কিছুদিন আগে করোনাটা আসলো, সেই করোনা হওয়ার পর থেকে আমি দেখছি যে ছবির বাজার আগের মতো আর নেই। কোনো হয়তো বায়ার্স আসছেন ছবি কিনতে, তো দাম শুনে তাদের মধ্যেও একটা স্ট্রাইক করছে, তারা পিছিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড নেগোসিয়েট হচ্ছে ছবি নিয়ে। আগের মতো সেই বাজারটা আমি আর পাচ্ছি না। ছবির প্রতি যে ছবি সেই সেলিংটা অনেক কমে গেছে, প্রচুর কমে গেছে। শিল্পের উপর নির্ভর করেই যারা তাদের পুরোপুরি জীবিকা নির্বাহ করছেন, এই ছবির মার্কেট কমে যাওয়াতে, সেল কমে যাওয়াতে তাদের মূলত উপার্জনের জায়গাটা কি হচ্ছে? মানে তাদের কি অন্য কোনো আলাদা জিনিস, অল্টারনেটিভ কোনো, ছবির মাধ্যমে অল্টারনেটিভ কোনো উপার্জনের রাস্তা তৈরি হচ্ছে, নাকি তারা ভীষণ একটা সমস্যার সম্মুখীন রয়েছেন? কিছু কিছু শিল্পীর হয়তো হচ্ছে, আবার কিছু কিছু শিল্পী বিষণ্ণতায় ভুগছে যে ছবি বিক্রি নেই, এক্সিবিশন হলগুলোতে তারা এক্সিবিট করবে কি করে। হ্যাঁ, এটা একটা বিরাট ধাক্কা খাচ্ছে কিছু কিছু শিল্পী। আবার কিছু কিছু শিল্পী আছে তারা নিজস্ব প্রাইভেট টিউশন করেও হয়তো চালাচ্ছে, যেটা আমি বর্তমানে করছি, যে আমি ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দান করি, তার পরিবর্তে তারা যে একটা পয়সা দেয় তার উপর নির্ভর করেই দিন চলছে আর কি। টোটালি ছবির ওপর ডিপেন্ড করে চলছে না আপাতত। যদিও আজকে আমরা ছবি নিয়ে কথা বলছি, তার মাঝখানেও একটা ছোট প্রশ্ন, ছবি আঁকার পাশাপাশি তো আপনার আরও একটা পেশা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির শুরুটা কিভাবে? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির শুরুটা হচ্ছে, আমি একদম অ্যানালগ সিস্টেম যখন ছিল তখন থেকে ছিলাম। তো আমার কাছে একটা ছোট ক্যামেরা ছিল, প্রিমিয়ার। সেই প্রিমিয়ার ছবি মানে রিল, যেটা ফিল্ম দিয়ে ছবি তুলতে তুলতে আমার মধ্যে প্রকৃতির সাথে একটা বলতে পারেন ভাব ভালোবাসা বা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। প্রকৃতির যে রূপ, সেই রূপের সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলি এবং আস্তে আস্তে ক্যামেরার পরিবর্তন হয়। ওয়াইল্ড লাইফে যারা আছেন তাদের সাথে মেলামেশা করাতে আরও জানতে পারি এবং পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে পাহাড়ের যে রূপ এবং নানান প্রজাতির পাখি, তাদেরকে দেখে আমি একরকম আপ্লুপ্ত হয়ে যাই। রিসেন্ট কিছুদিন আগে পর্যন্ত আমি ঘুরে ঘুরে ছবি তুলেছি আমাদের নানান জায়গায় এখানে। তো রিসেন্ট করছি কি, কিছু কিছু সিনিয়র আমার যারা আছে তাদের সাথে আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই এবং পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়ে আমি দেখছি পাহাড়ের যে রূপ এবং বিভিন্ন প্রজাতির পাখির যে রূপ সত্যি আমাকে মুগ্ধ করেছে। এবং ইন ফিউচারে আমি হয়তো আর ছাড়তে পারবো না ওই লাইফটা এবং আমার পেন্টিংটা, এই দুটো নিয়েই আমার জীবনযাত্রা এখন চলছে। আচ্ছা, মূলত কোন জনারের উপর আপনি কাজ করেন ছবি আঁকার ক্ষেত্রে?
প্রথমত আমি অয়েল পেন্টিং করতাম, অয়েলে কাজ করতাম, কিন্তু আমাদের দেশের ময়েশ্চার যেটা আছে সেটা অয়েল পেন্টিং করতে গেলে তার যে যত্ন নিয়ে ছবিকে রাখতে হয় সেটা আমি নিতে পারছি না যত্নটা, এবং ছবি ফাঙ্গাসে পরিণত হয়ে যাচ্ছে, যার জন্য অনেক ছবি আমার নষ্ট হয়ে গেছে। রিসেন্ট বলতে 10 বছর আগের কথা বলছি, বিফোর 10 ইয়ার্স আমি অ্যাক্রিলিক পেন্টিংয়ে অ্যাক্রিলিক কালারে কাজ করছি, এবং কাজ করে আমি সত্যি খুব প্লেজড আর কি, যে আমার সেই ভয়টা চলে গেছে যে একটা পেন্টিং ময়েশ্চার পরে যেটা নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু অ্যাক্রিলিকের ক্ষেত্রে হচ্ছে না। এবং আমি যেটা দেখছি অয়েল পেন্টিং খুব কম শিল্পী এখন করছে, অ্যাক্রিলিকেই সবাই চলে এসছে। ম্যাক্সিমাম শিল্পীকে আমার দেখা যে তারা অ্যাক্রিলিক পেন্টিংয়েই অ্যাক্রিলিক কালারেই কাজ করে, এবং ভালো ছবি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছি আর কি। মানে অয়েল বা অ্যাক্রিলিক বেছে নেওয়া পার্টিকুলার এই জনারটার ওপর কাজ করার পেছনের কারণটা কি? মানে অ্যাক্রিলিকটা একটা আপনি বলেন ছবি নষ্ট না হওয়া, কিন্তু এই ধরনের রঙের ওপর ইন্টারেস্টটা কেন হঠাৎ এলো? এই ধরনের রঙের ওপর ইন্টারেস্টটা আছে, অবশ্যই আছে। অয়েলের যে পদ্ধতি, অয়েল কালারের যে চাপানোর যে পদ্ধতিটা আমাকে বুঝে শুনে চাপাতে হবে, এবং একাডেমিক যে পদ্ধতিটা আমরা আগে থেকে দেখে এসেছি ছবিতে, যেটা কয়েক বছর আগের কথা বলছি, যে পিগমেন্ট টেকনিক অয়েল এবং অ্যাক্রিলিকের টেকনিক দুটো দুরকম। অয়েলে আমি বেশি ঘাটাঘাটি করলেই ছবিটা নষ্ট হয়ে যাবে, আমাকে বুঝে শুনে কাজ করতে হবে, এবং একাডেমিক যে কালারগুলো সেই কালারগুলোকে আমাকে জেনে কাজ করতে হবে। কিন্তু অ্যাক্রিলিকের ক্ষেত্রে হলো কি, অ্যাক্রিলিক কালার যদি আমি কোথাও কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি ওখানে আবার চাপিয়ে আমার কাজটা আমি করতে পারবো। এই প্রসঙ্গে আর একটা ছোট প্রশ্ন, মোটামুটি এখানে আপনার যে কাজগুলো দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধকে নিয়ে আপনি খুব বেশি কাজ করেন, সাবজেক্ট হিসেবে গৌতম বুদ্ধকে এত বেশি বেছে নেওয়ার কারণটা কি? হ্যাঁ, অবশ্যই এর কারণ আছে। অ্যাকচুয়ালি সম্রাট অশোকের মৃত্যুর পর বুদ্ধদেবের মূর্তি স্থাপন করেছিলেন সম্রাট অশোক করেছিলেন, যেটা কলিঙ্গ যুদ্ধের পর শান্তির প্রতীক হিসাবে তিনি বুদ্ধের মূর্তি বসিয়েছিলেন। তা আমার মনে হচ্ছে বুদ্ধের যখন আমি পেন্টিং করতে বসি, এবং ইদানিংকালে শিল্পী হোক বা অন্যান্য সমাজের মধ্যে দিয়েও একটা নানা রকম একটা হইচই অরাজকতা, হ্যাঁ, একটা মানে পরিবেশের শান্তি মনে হয় যে ফিরে পাচ্ছি না আমরা। সেইখান থেকে আমি একটা বার্তা দিতে চাই আমার এই পেন্টিংয়ের মধ্যে দিয়ে, যে শান্তির জন্য যেমন বুদ্ধের মূর্তি স্থাপন করেছিল, আমি চাই আগামী দিনের প্রজন্ম বা এখনকার দিনের যে প্রোপাগান্ডা তৈরি হচ্ছে নানান দিকে নানানভাবে, তারাও যেন এইভাবে পরিবেশটাকে শান্তির মধ্যে ফিরিয়ে নিয়ে আসুক, একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন হোক। যার জন্য আমার এই এক্সিবিশনে বুদ্ধের পেন্টিং আমার আঁকার একমাত্র কারণ। এই সমাজের কথা উঠলো, তাই নেক্সট প্রশ্নটা সমাজকে ভিত্তি করেই করছি। বর্তমানে যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে একজন শিল্পীর ঠিক কী ভূমিকায় থাকা উচিত বলে আপনার মনে হয়? বর্তমান যে পরিস্থিতি আছে রাজনৈতিক মহলে, সেই পরিস্থিতিতে একজন শিল্পীর প্রত্যেক জনকে শান্তির একটা বার্তা পৌঁছে দেওয়া উচিত, যাতে আগামী দিনে আমরা আমাদের ওই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানুষ হিংসাভিত্তি ভুলে একে অপরের সাথে যাতে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে, যার জন্যই আমার এই বার্তা। আমার শেষ প্রশ্ন, যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের যে সমস্ত শিল্পীরা উঠে আসছেন বা বলা ভালো যে উঠে আসার চেষ্টা করছেন, নিজেদেরকে প্রতিষ্ঠিত শিল্পী হিসাবে প্রতিনিয়ত দেখতে চাওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? বর্তমানে যেসব
শিল্পীরা উঠে আসছে আর কি, বা উঠতে চাইছে, তাদের মধ্যে আমি একটা জিনিস দেখি, লক্ষ্য করছি আর কি, মানে আমার এতদিনের অভিজ্ঞতায়, আমরা যেভাবে ছবিটাকে ভালোবেসে ইনভলভ হয়ে যেতাম, সকাল থেকে রাত পর্যন্ত ছবিটা কিভাবে তৈরি করব, ছবিটা কীভাবে ভালো হবে, সেই দিকে আমরা পুরোপুরি সময়টাকে ওখানে নিযুক্ত করতাম। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ যারা উঠে আসছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি তারা ছবির প্রতি সেই ভালোবাসাটা নেই, এবং আমরা খালি ছবির পিছনে দৌড়াতাম। কিন্তু এখনকার দিনে ছোট ছোট শিশু থেকে বা এই প্রজন্মে যারা উঠে আসতে চাইছে, শিল্প চিত্রর ছেড়েও তারা অন্যান্য দিকেও আবার বেশি টাইম দিচ্ছে। ডিজিটাল যুগে তারা অন্যান্য দিকেও চলে যাচ্ছে। একটা সময় আসছে, আমাদের টিউশন লাইফের কথা বলি, যে একটা মেয়ে যখন 8 বা 9-এ পড়ছে এবং সে ছোটোবেলা থেকে আঁকতে আঁকতে এসে 8-9-এ এসে যেন সে হাঁপিয়ে গেল, সে পারছে না। কেন পারছে না? এক একটা ছেলে বা মেয়ে 9-10-এর বা 8-এর যে সমস্ত শিক্ষার্থী আছে, তাদের কারো 6টা মাস্টার, কারো 10টা মাস্টার, কেউ সাঁতারে ইনভলভ, কেউ বাজনাতে ইনভলভ, কেউ ড্যান্সে, কেউ সঙ্গীতে। তো এই দিক দিয়ে আমরা বলবো যে এতগুলো দিক দিয়ে না গিয়ে যে কোনো একটাকে তারা বেছে নিয়ে আগামী দিনে তারা এগিয়ে যাক, এতে আমার মনে হয় তার ভালো হবে। অনেক ধন্যবাদ কিশোরদা। শিল্প মানে ভাবের প্রকাশ, শিল্প মানে প্রতিবাদের সত্তা, শিল্প মানে শান্তির বার্তা। কিন্তু সব কিছুর ওপরে শিল্প মানে শিল্পীর চিন্তা, শিল্পর পেছনে থাকে শিল্পীর অক্লান্ত খাটুনি। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।